এমন অবস্থা, চোখ দুইটা একদম মানে লাল হয়ে গেছে, চেহারাটা কেমন যেন একটা রাগান্বিত ভাব, আর কণ্ঠটা এমন কণ্ঠ খুব ভয়ানক। বলে যে আমি উর্মি না। আমি বলি এই কী বলো, মজা করো আমার সাথে এত রাত্রে, তুমি উর্মি না মানে কী হয়েছে উর্মি তোমার? এই আপনার এই যে ওড়না যেটা থাকে, কাপড়ের ওড়না দিয়ে একদম ফাঁস লেগে আছে, জিহ্বা বের হয়ে গেছে, তারপর মুখ দিয়ে লালা বের হয়ে আছে। আমি তো তাড়াতাড়ি কোনো রকম যায় তাড়াতাড়ি ওই ধইরা কাপড়টা ছুটে নিচে নামাইলাম। পরে সে অজ্ঞান হয়ে গেছে। পরে অনেক ইটি করার পর পাশের রুমের ভাবিকে ডাক দিলাম যে ভাবি দেখেন তো কী হয়েছে। ওরে আমি জিজ্ঞাসা করলাম সকালবেলা যে ঘটনাটা কি। পরে বলল যে হ্যাঁ ছোটোবেলায় এইরকম হয়েছে, তো তখন থেকে আমার ছিল, কিন্তু এখন এই জিনিসগুলো আমারে নাড়া দিয়ে উঠছে। আর বলে রাখি, এই জিনিসটা ওরে এতদিন পর আক্রমণ করার কারণ, আমার আবার একটা খারাপ নেশা ছিল। আমি বন্ধুদের সাথে রাত করেই ওই দিক মানে রাত করে কার্ড খেলতে গেতাম, রাত 12টা 1টা 2টা পর্যন্ত কার্ড খেলে মানে ঘটনাটা আসলে আমার ওয়াইফের সাথে ঘটা, কিন্তু আমি প্রত্যক্ষ সাক্ষী। এই ঘটনাটা আমি আপনাদের শোনাতে চাচ্ছি। তো আমি আমার প্রথম ঘটনাটা বলতেছি। আমি যখন 2021 সাল প্রথম জব হওয়ার পর, আমার 5-6 বছর রিলেশন জীবনের পর আমরা বিয়ে করি। বিয়ে করার পর তো চাকরি করার সুবাদে আমার ট্রান্সফার হয় মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলাতে। তো আমার ওয়াইফকে নিয়ে আমি ওখানে একসাথে থাকি। তো ঘটনাটা অনেক আগের ঘটনায়, কিন্তু ঘটনাটা জাগ্রত হয় বলতে গেলে আমি যখন তার সাথে থাকি তখনই। যখন আমরা রাত্রিতে ঘুমাই, হঠাৎ দেখি আমার ওয়াইফ একদম চিৎকার দিয়ে ওঠে, একদম বালিশ বা কম্বল বলে যে এই আমারে নিয়ে গেল, আমারে ধরলো। হঠাৎ আমি ভাবি হয়তো স্বপ্ন দেখছে এইরকম কিছু, তো ঘুমায়া যায়। এইভাবে হঠাৎ হয়, চলতে থাকলো। তো কয়েক মাস পর আমি আবার বদলি হয়ে আমার নিজ এলাকা ধামরাইতে চলে আসলাম। আমাদের বিয়েটা তো আসলে সম্পর্ক করে, এর জন্য বাড়িতে মেনে নেয়নি আমার। তো আমরা দুজন বাড়িতে না থেকে ওই ধামরাইতেই ভাড়া থাকি। ধামরাইতে বলতে একদম ধামরাই থানা স্ট্যান্ড, ওই মেন শহরটাতে। তো ভাড়া থাকি, একটা বাসায় ভাড়া নিলাম, পরিচিত লোক। থাকি একদিন হঠাৎ করে রাত করে ওই একই অবস্থা, শুধু চিৎকার দিয়ে ওঠে এবং বলে যে আমাকে কেউ ধরতে আসতেছে, আমাকে নিয়ে যাবে। আর উপরের দিকে তাকিয়ে শুধু বলে ওই যে বড় বড় দাঁত, চোখগুলা লাল, দাঁড়িয়ে আছে। আমি বলি কই, কিছু তো দেখি না, তুমি স্বপ্ন দেখতেছ। কিন্তু বলে না, ওই যে আমাকে ডাকতেছে। জানালার দিকে তাকিয়ে বা ওই দিক যাই, বলে ওই যে আমারে ডাকতেছে, কিন্তু আমি কিছুই শুনতে পাই না। তো আমার ভয় লাগে একটু কি। তো এইভাবে চলতে লাগলো। হঠাৎ এইরকম হয়। পরে বুঝতে পারলাম যে না, আসলেই কোনো একটা ব্যাপার আছে। তো একদিন রাত করে হঠাৎ করে দেখি মানে আমার বউ আমার পাশে হাত দিয়ে দেখি নেই। কি হয়েছে? লাইট জ্বালিয়ে দেখি সে একদম স্টিল নাও বসে আছে। কি ব্যাপার? তাকে আমি রাগ দেই, এই তোমার কি হয়েছে, এত রাত্রে তুমি ঘুম থেকে উঠে বসে আছো, কোনো সারা শব্দ নেই। এমনভাবে মানে শক্ত হয়ে মানে দুটা পাওই করে বসে আছে, নড়েও না, একদিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞাসা করলাম এই তোমার কি হয়েছে, কথা বলে না। তো এক পর্যায়ে বললাম এই উর্মি, মানে আমার ওয়াইফের নাম আবার উর্মি। বললাম উর্মি তোমার কি হয়েছে? এমন অবস্থা, চোখ দুইটা একদম মানে লাল হয়ে গেছে, চেহারাটা কেমন যেন একটা রাগান্বিত ভাব, আর কণ্ঠটা এমন কণ্ঠ খুব ভয়ানক। বলে যে আমি উর্মি না। আমি বলি এই কী বলো, মজা করো আমার সাথে এত রাত্রে, তুমি উর্মি না মানে কী হয়েছে উর্মি তোমার? পরে বলে আমার নাম হইল নারায়ণ। মানে এমন কণ্ঠ, মানে ওর কণ্ঠ না এটা। আমি বলি কি ব্যাপার, এইরকম কণ্ঠ আর এইরকম
বলে আমার নাম উর্মি না, আমার নাম হইল নারায়ণ। আমি বলি তুমি কি পাগল হইছ, তোমার নারায়ণ মানে তুমি আমার বউ উর্মি। পরে বলে যে না, আমি কয় ও তোর বউ না, ও হইল আমার বউ, আর আমার নাম হইল নারায়ণ। পরে আমি বলি এটা কোনো কথা, কি ভুলভাল কথা বলো কেন? যাই হোক, এইভাবে বলার পর একটু পরে দেখি হঠাৎ করে সে সেন্সলেস হয়ে পড়ে গেল। তো যাই হোক, ওই দিন শুয়ে পড়লাম। সকালবেলা ওইটা বললাম যে তুমি এইরকম কেন করলা আমার সাথে মজা? কই আমি তো কিছু করি নাই। মানে সে কিছুই মনে হয় জানে না। আবার বলে যে আমার শরীরে তো ব্যথা কেন? তো যাই হোক, এইভাবে চলতে থাকলো। আবার কিছুদিন পর ওই একই বাড়িতে আবার এইরকম ঘটনা হঠাৎ করে। আর বিশেষ করে বলে রাখি যে এইরকম তো মাঝে মাঝেই চললো, কিন্তু সেই দিন আরেকটা ঘটনা হইল। আমি ঘুমাচ্ছিলাম, মূলত আমরা 10টার দিকে ঘুমিয়ে পড়তাম। ঘুমানোর একটু পরেই দেখি একটা গুংরানোর আওয়াজ। কি ব্যাপার? আমি তো লাফ দিয়ে উঠে গেলাম, গুংরানোর আওয়াজ। পরে আমি লাইটটা জ্বালালাম, মানে আমি এটা দেখার জন্য প্রস্তুতি ছিলাম না। দেখি আমার ওয়াইফ ওই যে জ্বালানা থাকে, সেই জ্বালানার মধ্যে এই আপনার এই যে ওড়না যেটা থাকে, কাপড়ের ওড়না দিয়ে একদম ফাঁস লেগে আছে, জিহ্বা বের হয়ে গেছে, তারপর মুখ দিয়ে লালা বের হয়ে আছে। আমি তো তাড়াতাড়ি কোনো রকম যায় তাড়াতাড়ি ওই ধইরা কাপড়টা ছুটে নিচে নামাইলাম। পরে সে অজ্ঞান হয়ে গেছে। পরে অনেক ইটি করার পর পাশের রুমের ভাবিকে ডাক দিলাম যে ভাবি দেখেন তো কী হয়েছে। পরে ওনারা একটু দোয়া টোয়া পরে ফু দিল। পরে তখন একটু সুস্থ। সকালে বললাম যে এইরকম ঘটনা। পরে বলে কই আমার তো এরকম কিছু হয় নাই। পরে আমি এইভাবে ভয়ে ভয়ে চলতে থাকলো। তো একদিন হঠাৎ এখন আমার শুধু মনে হয় যে আল্লাহ, রাত কেন আসে? রাত যদি না থাকতো তাহলেই ভালো হতো। মানে তখন চিন্তা হয় যে এই বুঝি বিকাল হইতেছে, রাত আসবে, রাত আসলেই আবার ওই জিনিসটা আক্রমণ করবে। তো এইভাবে করে ওই বাসাটা ছেড়ে দিলাম। পরে আরেকটা বাসায় পাশাপাশি থানা রোডেই আরেকটা বাসায় গেলাম। ওদিক আবার ধামরাইতে অনেক হিন্দু বাসা। তো আরেকটা বাসায় গেলাম। সেই দিন অনেক দিন পর একটা ঘটনা, রাত করে আবার সেই এক ঘটনা দেখি। ওইটা একদম স্টিল বসে আছে। তো আমি উঠলাম, ওঠার পর বললাম এই উর্মি তোমার কি হয়েছে? বলে আমার নাম উর্মি না, আমার নাম হইল নারায়ণ। পরে আমি সেই দিন একটু সাহস করেই জিজ্ঞাসা করলাম যে তুমি কে? তখন বলল যে আমি হইল, ঘটনাটা আসলে বলল যে আমি বললাম যে তুমি কে, ও তুমি ওর কাছে কেন আসছ? বলে আমার নাম হইল নারায়ণ, আমি হইল অনেক আগে, ও যখন ছোট আমি ফাঁসি দিয়ে মারা গেছিলাম। তো আমার ভালোভাবে ওই রকম সৎকার করা হয়েছিল না। ওই আমাদের ধামরাইতে একটা শ্মশানঘাট আছে, খুব খুব ডেঞ্জারাস বা নামকরা, হাজিপুর আর কি। তো ওইখানে ফালিয়ে রাখা হয়েছিল। আমার ওয়াইফ নাকি তখন ছোট, মামার বাড়ি গেছিলো। খেলতে খেলতে এক পর্যায়ে ওইখানে যায়া দেখে হাড় পইরা আছে, মাথার খুলি পইরা আছে, ওগুলা সে পাড়াইছে, লাথি দিছে, পাড়াইছে, ভাঙ্গা ফেলছে। তো তখন ওইটাই বলল যে আমারে অনেক বড় ক্ষতি করছে, আমি তখন থেকেই ওর ভিতরে আসি, ও আমারে অনেক বড় ক্ষতি করছে, ওরে আমি ছাড়ম না। শুধু একটা কথাই বলে যে ওরে আমি আমার কাছে নিয়ে যামোগা। আমি বলি তোমার কাছে নিয়ে যাবে মানে? ওরে তোমার কাছে নিবা কেমনি? কয় আমি ওরে আমার কাছে নিয়ে যাম, কয় আমি ফাঁসি দিয়ে মারা গেছি, আমি ওরে ফাঁসি দিয়েই মারুম। যখন এই কথাটা বলে যে আমি ওরে ফাঁসি দিয়েই মারুম, তখন আমি স্বামী হিসেবে আমার কেমন লাগে। যাই হোক, এক পর্যায়ে এইরকমভাবে আবার সেন্সলেস হয়ে পড়ে গেল। তো ঘটনাটা অনেক প্রবল, এখন তো চিন্তার বিষয়। পরে ওরে আমি জিজ্ঞাসা করলাম সকালবেলা যে ঘটনাটা কি। পরে বলল যে হ্যাঁ ছোটোবেলায় এইরকম হয়েছে, তো তখন থেকে আমার ছিল, কিন্তু এখন এই জিনিসগুলো আমারে নাড়া দিয়ে উঠছে। আর বলে রাখি, এই জিনিসটা ওরে এতদিন পর আক্রমণ করার কারণ, আমার আবার একটা খারাপ নেশা ছিল। আমি বন্ধুদের সাথে রাত করেই ওই দিক, মানে রাত করে কাঠ খেলতে গেতাম, রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাঠ খেলে ওই শ্মশানঘাটের পাশ দিয়ে আসতাম। তো একদিন রাত্রে আবার যখন ওর কাছে এটা আসলো,
তখন আমারে বলতেছে, মানে ওই পাপগাম্ভীর গলায়, যে তোর কত বড় সাহস, তুই ওই কীর্তন খোলার ওই দিক যাস, তোরে খালি আমি ভাবে পাইতাছি না, তোরে পাইলে আমি গাইরা হালামো একেবারে। আমার এই কথাটা বলে যে তোরে ভাবে পাইতাছি না, তোরে গাইরা ফালামো, তুই ওই দিক দিয়া যাস ওই চকিঘাটা। পরে আমি তো শুই না, খুব ভয় পেয়ে গেলাম যে আর ওই দিক যাওয়া যাবে না। আমার বউ পরের দিন সকালে বলল যে দেখো, এই জিনিসটা আমার আগেই ধরছিল কিন্তু কোনো সমস্যা হয়েছিল না, তুমি ওই দিক থেকে রাত 12টা-1টার সময় আসো, তোমার সাথে ওইটা ভর কইরা আমার এসে এইরকম ডিস্টার্ব করে। পরে যাই হোক, আমিও রাগ কইরা শ্বশুর বাড়ি যাই না, ও যায় মাঝে মাঝে। আমি ওরে বললাম যে তাহলে এটার একটা সমাধান করো। তো ওর একটা দাদা ছিল ওদের এলাকাতে, সে হইল এটা এরকম ভূত টুত তারায়। তো তার কাছে গেল, সে এইটি কইরা দেখলো যে হ্যাঁ ওর একটা খারাপ জিনিস ওর সাথে আছে। তো সে পরামর্শ দিল যে এটা তো অনেক শক্তিশালী, আমি তো এটার সাথে পারি না, তো এটারে বুক টুক দিলে থামিয়ে রাখা যাবে। তো আমরা মাঝে মাঝে ওনারে, মানে আমরা তো আর দিতাম না, তাকে টাকা পয়সা দিয়ে দিতাম, সে প্রতি শুক্রবারে মিষ্টি আরও যা যা লাগে ওগুলা বুক দিত। তো তখন আর আসতো না, কিন্তু কিছুদিন পর আবার মাঝে মাঝে হঠাৎ দেওয়া হয় না, এই তো শুক্রবার আসলেই আবার ওইটাই করে। তো একদিন সবচেয়ে ভয়ানক বিষয় আমার সাথে, আমাকে কোনো ক্ষতি করতো না, কিন্তু একদিন দিনের বেলা ওর সাথে আমার ঝগড়া লাগছে। একটা কথা বলে রাখি, বিশেষ করে যেদিন ওর সাথে আমার রাগারাগি বা ঝগড়া হবে, সেই দিন মাস্ট বি এইটা হাজির হবেই, আর কোনো দিন হোক আর না হোক। তো একদিন ঝগড়া করে আমি বিকেলবেলা বল খেলতে গেছি, ও সারাদিন কথা বলে নাই, আমার সাথে খায় নাই। তো আসার পর খাওয়া দাওয়া ও করে নাই, আমিও করি নাই, রাগ করে শুয়ে আছি। আমি যেদিক ঘুরে শুয়ে আছি, ও তার উল্টা দিক পা দিয়ে মাথা দিয়ে শুয়ে আছে। তো 10টা-15 এরকম বাজবে, কেবলই ঘুম আসছি, একটু পরেই দেখি আমার গলায় কে যেন চাইপা ধরছে। তো আমি তো মানে লাফ দিয়ে উঠার চেষ্টা করতেছি, গলা থেকে হাত ছড়াইতে পারি না, আর আওয়াজ করতে এমন একটা আওয়াজ করতেছে, মানে কিন্তু আমি আর হাঁটছেন পরে ওরে জড়াজড়ি কইরা ধাক্কাধাক্কি করতে করতে হাত ছুটাইতে পারি না, গলা চাইপা ধরছে। তো লাইট চালাইলাম ধস্তাধস্তি, এক পর্যায়ে দেখি ওর চোখ এমন হয়ে গেছে মনে হয় আগুনের মতো, আর চেহারাটা হয়ে গেছে একদম ভয়ানক, মনে হয় আমারে তখনই খাবে এইরকম। তো এক পর্যায়ে ও তখন সেন্সলেস হয়ে পড়ে গেল লাইট জ্বালানোর পর। পরে ভাবি পাশের রুমের, সেই আবার পাশের রুমের ভাবি আইসা এইটি কইরা দিল। এইভাবে এক পর্যায়ে তো মানে প্রায় দিনই তখন শুধু আমার মনে হইতো কেন রাত আসে। পরে এক সময় আরেক দিন ঘটনা, সেই দিন কি হলো, হাজির হয়েছে। এখন আমার ভয়টা একটু কমে গেছে যে আমার এত ক্ষতি করে না, দেখি আমি জিজ্ঞাসা করি এটার কি। পরে আমি একদিন বললাম যে এই তুমি ওরে ছাইরা দাও, ও তো ভুল করছে, আমি ওর হইয়া তোমার কাছে মাপ চাই। কয় না, তার শুধু একটা ঘটনায় যে আমি ওরে আমার কাছে নিয়ে যাবো গা, আর ওরে আমি ফাঁসি দিয়েই মারবো। আর কিছু কথাগুলো বাদ পড়ে গেছে, মানে যেদিনই মানে প্রায় দিনই শুধু কি হইতো, আমি ঘুমাতাম, দুজনে ঘুমাতাম, ঘুংরানির আওয়াজ শুনে আমি লাইট জ্বালাইতাম, হয়তো দেখতাম যে জ্বালানার সাথে ফাঁস দিয়ে রাখছে, জিব্বা বের হয়ে গেছে বা লালা বের হয়ে গেছে। আর নয়তো বা ও সবসময় বেনি করে, রাত্রে বেনি করে শুইতো চুল, মানে ওইটাই দেখতাম যে পুরা বেনি গলার মধ্যে এমনভাবে পেঁচিয়ে রাখছে, ওই জিবলা বের হয়ে গেছে, লালা পড়তেছে। তো এগুলো দেখে আমার খুব খারাপ লাগতো যে এইটা কেমন কথা। আজকে নয় আমি জাগা না পাইতেছি বিদায় হয়তো বাঁচাই যেতে পারতেছি, কোনো সময় যদি আমি জাগা না পাই তখন কিভাবে বাঁচাবো। তো এইভাবে করতে 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 ওর দাদা এক পর্যায়ে একদিন হঠাৎ করে ফোন দিছে, বলতেছে নাতিন আমি তো এটার সাথে পারতেছি না, এইটা আমারে খুব জ্বালাইতেছে, আমারে খুব আক্রমণ করতেছে, মানে খুব মানে জ্বালাইতেছে। তো অনেক কি কইরা সমাধান পায় না। তো মানে প্রতিদিনই হয়ে গেল, মনে হয় যে রাত আসলেই এখন হয়। একদিন রাত করে হঠাৎ করে এইরকম অবস্থা, দেখি বিছানার উপরে বসে আছে, এক ধীরে তাকে আছে বলতেছে যে, পরে আমি জিজ্ঞাসা করছি কি হয়েছে, বলে যে আমি মানুষের রক্ত খাবো এখন। পরে আমি তো খুব ভয় পাই, দুইজন একসাথে থাকি পরিবার ছাড়া, রাত করে এরকম ঘটনা হলে বলে যে আমার এখন মানুষের রক্ত দাও, আমি রক্ত খাবো। পরে আমি বলি মানুষের রক্ত কোন দিন খাই নাকি? কয় না, আমি মানুষের রক্তই খাই, আর আমার এখন মিষ্টি দাও। পরে কয় কি যে আমি কই মানুষের রক্ত এখন কোথায় পাবো? পরে বলে যে আমার মা আমার বাপ তাগো রক্ত আমি খামো। পরে আমি কই এটা কোনো কথা, তোমার মা বাপ তো ব্যথা পাইবো, মইরা যাবো। কয়
ঠিক আছে, তাইলে তাদের হাতের আঙ্গুল কাইটা ওই রক্তটা আমার কপালে ভরিয়ে দিবা। আর হইলো কালা জামা পইরা, নতুন একটা কালা জামা পইরা মিষ্টি আর মুরগ আমারে দিয়ে আসবো ও একা। পরে আমি কই ও এটা পারবো না, ভয় পায়। পরে বলেন আমার দিতেই হবো, আর বলে এখন মিষ্টি দে। পরে আমি কি করলাম, মিষ্টি নাই, আমি করলাম চিনি আছে, সেই চিনি হাতে নিয়ে করলাম কি একটা ছোড়া পইরা ফু দিলাম। ফু দেওয়ার পর পরে ওর মুখে দিলাম, একটুখানি মুখে নেওয়ার পর আর সেটা মুখে নেয় না, দাঁত কিটমিট করতেছে, চেহারা মনে হয় ভাঙ্গা ফেলাইব এইরকম, খায় না। ওই যে ছোড়া পইরা দিছি, আর মোবাইলে একটা ছোড়া ছাড়ছি, ও আমার মোবাইলটাই না একদম ভেঙ্গে ফেলবে, মোবাইলে ওই ছোড়া ছাড়তে দিবে না। তো এইভাবে প্রতিদিন এক এক রকম কথাবার্তা চলতে থাকলো। আরেকটা মজার বিষয় কি, ওর যখন হাজির হয় আমার তো তখন সাহস হয়ে গেল যে আমাকে কিছু করে না। একবার চিন্তা করলাম যে আমি একটু মজা করি। ওরে মজার ছলেই বললাম যে যখন হাজির হয়েছে যে আমাদের তো এত অভাব অনটন, তাহলে এইটা তুমি দূর কইরা দাও, ওর যখন এতই ভালো চাও। পরে তখনও শুধু বলল যে তোর যে বাজে নেশা আছে ওগুলা ছাইরা দে, দেখবি তোর সংসার অনেক সুন্দর হয়ে যাবো, তোর আর এগুলা থাকবো না, এই কথা বলল। আর আমার আরও পার্সোনাল অনেক বিষয় যেটা ওর জানার কথা না, সেগুলোও দেখি ও সব গড়গড় করে বলে দেয়। তো এইভাবে করতে তো মানে প্রতিদিনই এই গলায় জানলার লগে ফাঁসি দেয়, এই চুল দিয়ে ফাঁসি দেয়। আবার দেখি রাত্রে উঠা দেখি ঘুমরা নেওয়ার শুই না, উঠি দেখি দরজার বাইরে পইরা আছে। কিভাবে দরজা খুললো, কিভাবে দরজার বাইরে গেল সেটাও বুঝলাম না, এত ভালো করে দরজা লাগিয়ে রাখছে। তো এইভাবে করতে আমরাও খুব ভয়ে চিন্তায়, ওর মা বাপ খুব চিন্তায় থাকলো। আমার মাকে ঘটনাটা বললাম, আমার মাও খুব চিন্তায় যে একা থাকস যদি তোর কোনো ক্ষতি করে। তো এইভাবে করতে বাড়িতে ওর দাদা 3-4 বার ওইটা বৈঠক দিল, কিন্তু সে ওইটা ছাড়াতে পারলো না। আর সেই যখনই হাজির হয় শুধু একটা কথাই বলে যে আমি যাব না, আমি ওর কাছেই থাকবো, কেউ যদি ওর ক্ষতি করে তাইলে আমি তার ক্ষতি করব। তখন আমি তার একটা কথা বললাম ওই সময় যে তুমি যদি এই কথা বলো তার ক্ষতি করবে না, তাইলে কেন ওরে মাইরা ফেলতে চাও, কেন ওরে প্রতিদিন ফাঁসি দাও, আমি তো ছুটাই দেখে বাচ্চা যাই, যদি আমি নাই করি। এই কথা বলে যে আমি ওর সাথেই থাকবো, যাব না, আর ওরে আমার কাছে নিয়ে চলে যাব, ওরে মাইরা ফেলাম ফাঁসি দিয়ে। তো এইভাবে খুব ভয়ানক ব্যাপার। পরে এক সময় ফকির পারল না, পরে ওর বাবারে বললাম। ওর বাবা মিরপুরে একটা হুজুর আছে, আমি হয়তো চিনি না, ওনারা চিনে, ওনারা এই জিন বা ভূত এগুলা বিষয় নিয়ে কাজ করে। তো তাদের সাথে কন্ট্যাক্ট করা হইলো। কন্ট্যাক্ট করার পর তারা এইভাবে একদিন আইসা এটা বৈঠক দিয়া, ওইটা যাবে না, অনেক ভাঙ্গাচুরি, আমি যাব না, মানে অনেক অত্যাচার করার পরে সেইটাকে আটকে ফেলা হয়েছে। তো আল্লাহর রহমতে এখন অনেক দিন যাবত আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা নেই, এখন সুস্থ আছে আল্লাহর রহমতে, এইরকম কোনো সিমটম আর দেখা যায় না। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যেন এইরকম সমস্যা না হয়।